নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের 10ম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের পাঠ। হৈমন্তী বসে থাকল। অবনীর এই বসার ঘরে আজকাল তাকে মাঝে মাঝে এসে বসতে হয়। ঘরটা তাই পরিচিত ও অভ্যস্ত হয়ে এসেছে। সাদা মাটা বেতের সোফা সেট, তুলোর গদি পাতা, কাঠের ছোট সেন্টার টেবিল, একপাশে একটা বুক র্যাক, ছোট মতন একটা কাঠের সেলফ, তার তলায় কয়েকটা তামা পেতলের মূর্তি টুর্তি, ওপরে এক ফুলদানি, টেবিল ল্যাম্প, দেওয়ালে একটি ক্যালেন্ডার, অবনীর যুবক বয়সের একটা ছবি। এই শয্যার মধ্যে বাহুল্য নেই, একেবারে শূন্যতাও নেই, যেন কাজ চালিয়ে দেবার মতন করে সাজানো ঘর। ঘরটি বেশ পরিচ্ছন্ন, কোথাও বিশৃঙ্খল হয়ে কিছু নেই। একলা মানুষ, ঘরদোর এলোমেলো হবার কারণ নেই। চাকর বাকররা যেটুকু করে তাই যেন যথেষ্ট। হৈমন্তী অবনীর বসার ঘর ছাড়া ভেতরের অন্য দুটি ঘরও একদিন দেখেছে। অবনী বাড়ি দেখাবার সময় একদিন দেখিয়েছিল। কোনো ঘরেই সে বাহুল্য, বিশেষ শৌখিনতা দেখেনি। শৌখিনতা যেন অবনীর নেই, তার সবই সাদামাটা। যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত বড় কিছু রাখে না। এই ধরনের মানুষ যা হয়, অফিস নিয়ে পড়ে আছে, কাজকর্ম শেষ হলে যেটুকু সময় সেটুকু শুয়ে বসে বিশ্রাম নিয়ে কাটানো, আলস্যে বসে বসে গোয়েন্দা কাহিনী পড়া, ইলাস্ট্রেটেড উইকলি দেখা, কি বড়জোর রেডিও খুলে দিয়ে পায়চারি করা। অবনী ফিরে এলো। জামা কাপড় বদলে এসেছে, পরনে গরম ট্রাউজার্স, গায়ে পুরো হাতা সোয়েটার, মুখ চোখ পরিষ্কার, মাথার চুল আঁচড়ানো, হাতে কিছু বই। হৈমন্তীর কাছে হাতের বইগুলো নামিয়ে দিয়ে বলল, দেখে বেছে নিন, এর দু একটা আগেও আপনাকে দিয়ে থাকতে পারি। বাইরে এতক্ষণ সন্ধে হয়ে গেছে, ঘরের আলো এবার ফুটে উঠেছে। হৈমন্তী বই দেখতে লাগল। অবনী মুখোমুখি বসে ট্রাউজার্সের পকেট থেকে মোজা বের করে পিঠ নুইয়ে পরে নিতে লাগল। তার আচরণের মধ্যে কোনো রকম সংকোচ ছিল না। বই দেখতে দেখতে হৈমন্তী বলল, কোথাও বেরোবেন? আপনার সঙ্গে? এ যেন হৈমন্তীর জানা ছিল। সাধারণত সে এলে অবনী তাকে গুরুডিয়ায় পৌঁছে দিয়ে আসে। আজ প্রথম থেকেই হৈমন্তীর কোনো তাড়া ছিল না। অন্যদিন সে এসে 15-20 মিনিট অন্তর ঘড়ি দেখে, বাসের কথা বলে। আজ একবারও ঘড়ি দেখেনি, বাসের কথা বলেনি। তার ইচ্ছে আজ সে দেরি করে ফিরবে, যতটা সম্ভব সে দেরি করতে চায়। আজ বেশ ঠান্ডা, হৈমন্তী বলল, যেন এতটা ঠান্ডায় অবনীকে গুরুডিয়া পর্যন্ত টেনে নিয়ে যাবার জন্য সে মনে মনে প্রথমেই মার্জনা চেয়ে নিল। এ ঠান্ডা আমাদের গা সওয়া। অবনী সোজা হয়ে বসল। আর কদিন পরেই ক্রিসমাস, তখন কয়েকদিন জানুয়ারির আধা আধি পর্যন্ত ভীষণ ঠান্ডা পড়বে। আমার নিজের খুব ভালো লাগে সময়টা। ক্রিসমাসে গগন আসছে। হৈমন্তী 3টে বই বেছে অন্য একটা বইয়ে হাত দিল। চা নিয়ে এলো মহিন্দর, চা আর অমলেট। হৈমন্তী মহিন্দরের সঙ্গে দুটো কথা বলল। এ বাড়িতে তার পরিচয় এখন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে বলে চাকর বাকরের মধ্যেও কোনো কৌতূহল আর দেখা যায় না। মহিন্দরের বাবার চোখের ছানি হৈমন্তীকে দিয়ে দেখিয়ে এনেছে। ছানি কাটাতে হবে, এখনও একটু দেরি আছে। হৈমন্তী নিজে ছানি কাটবে না, বলেছে ব্যবস্থা করে দেবে। মহিন্দর চলে গেলে হৈমন্তী চা ঢেলে অবনীর দিকে এগিয়ে দিল। অবনী বলল, আসছে সপ্তাহে আমাকে হয়তো একবার পাটনা যেতে হবে। পাটনা কেন? ওপরওয়ালার ডাক। সেই ব্যাপারটা নাকি? বুঝতে পারছি না, হতেও পারে। অবনী এক টুকরো অমলেট মুখে দিয়ে আস্তে আস্তে চিবোতে লাগল। তারপর বলল, নতুন যে কনস্ট্রাকশনে তোড়জোড় হচ্ছে সে ব্যাপারেও হতে পারে। হৈমন্তী চায়ের পেয়ালা নামিয়ে রেখে চামচ করে অমলেট কাটতে কাটতে বলল, জীবনে উন্নতি হয় না বলে লোকে আফসোস করে, আর আপনার ঠিক উল্টো। উন্নতি পায়ে ধরে সাজছে, আপনি মুখ ফেরাচ্ছেন। অবনী হাসির মুখ করল। বিজলীবাবুও তাই বলেন। সকলেই বলবে বিজলীবাবু আপনার বন্ধু। সামান্য চুপ করে থাকলো অবনী। চা খাওয়া শেষ করে বলল, এই তো বেশ আছি এখানে। উঁচু চেয়ারে বসার অনেক ঝামেলা।
ঝামেলা এড়াবার জন্য প্রমোশন নেবেন না? অবনী হৈমন্তীর চোখে চোখে তাকালো, পরে চোখ সরিয়ে নিল। এসব চাকরি, বিশেষ করে এখানে বাঙালি হয়ে বেশি দিন টিকিয়ে রাখা মুশকিল। অনেক রকম ক্লিক থাকে, আমার কোনো ইন্টারেস্টও নেই। হৈমন্তী অমলেট মুখে তোলার আগে অবনীকে দেখতে দেখতে বলল, আপনার যেন কোনো বড় অ্যাম্বিশনও নেই। না, নেই, অবনী হাসি মুখে জবাব দিল। কেন, কি হবে বড় অ্যাম্বিশনে? বেশি মাইনে, প্রতিপত্তি, খ্যাতি? হৈমন্তী হাসি হাসি মুখে বলছিল, এসব তো শুনেছি হয়। এই মাইনেতে আমার কুলিয়ে যায়, খুব একটা অভাব বোধ করি না। একলা আছেন বলে পরে, হৈমন্তী অসতর্কভাবে বলে ফেলল। অবনী আবার চোখ তুলে স্পষ্ট করে হৈমন্তীর চোখ মুখ দেখল। পরিহাস হয়তো, তবু মেয়েলি কৌতূহলে হৈমন্তীর একথা মনে হওয়া বিচিত্র নয়, বা সে কৌতূহল প্রকাশ করাও অন্যায় নয়। অবনী বলল, ভবিষ্যতের কথা আমি বড় একটা ভাবতে পারি না, ওটা আমার ডিফেক্ট। প্রতিপত্তি চান না, এটাও বোধহয় তাই। হৈমন্তী যেন আগের অসতর্ক কথাটা মোচবার জন্যে বলল, বেশ জোরে জোরে হেসে। অল্প স্বল্প প্রতিপত্তি আমার এখানেও আছে, অবনী পরিহাসের গলায় জবাব দিল। পুরুষ মানুষ প্রতিপত্তির খুব ভক্ত। অহংকার, প্রতিপত্তি, মর্যাদা এসব তার ভূষণ। হৈমন্তী যদিও পরিহাসের মতন করে বলেছিল, তবু কথাগুলো ঠিক পরিহাসের মতন শোনাল না। অবনী অনুভব করতে পারল, হৈমন্তীর বলার ভঙ্গিতে পরিহাস থাকলেও কেমন এক তিক্ততা প্রচ্ছন্ন রয়েছে, যেন চাপা উপহাস করল হৈমন্তী। অবনী স্পষ্ট কিছু অনুমান করতে পারল না, তবে তার মনে হলো হৈমন্তীর আজকের আচরণটা কিছু বিসদৃশ। এত ভূষণ গায়ে চাপালে হাঁটা যায়? লঘু স্বরে অবনী বলল। যাবে না কেন, যায়। হৈমন্তী ঠোঁটের কিনারা বঙ্কিম হল। তবে তিনি পুরুষ নন, মহাপুরুষ, অবনী ঠাট্টা করে বলল। চা শেষ করেছে অবনী, ধীরে সুস্থে সিগারেট ধরালো। আরও একটা বই বেছে নিয়ে হৈমন্তী অন্যগুলো হাতড়াতে হাতড়াতে মুখ নিচু করে বলল, আপনার উদ্যোগ নেই, উদ্যোগ থাকলে মহাপুরুষ হওয়া যায়। হ্যাঁ, আমি স্বভাবে খানিকটা ইনঅ্যাক্টিভ। অবনী হাসল। বই থেকে চোখ তুলে হৈমন্তী বাকি চাটুকু শেষ করে অবনীর দিকে তাকালো। 2 মুহূর্ত তাকিয়ে থেকে বলল, উঠবেন? আমার তাড়া নেই, আরও কিছুক্ষণ বসতে পারেন। আমার বই বাছা শেষ হয়ে গেছে, আর মাত্র একটা নেব, বলে হৈমন্তী সামান্য দ্রুত হাতে অন্য একটা বই বাছতে লাগল। অবনীর একটা বইয়ের ওপর চোখ পড়েছিল। বলল, ওই বইটা নিতে পারেন। ঠিক ক্রাইম বা মিস্ট্রি নয়, তবে পড়তে মন্দ লাগবে না। এইটে? হৈমন্তী একটা বই তুলে দেখালো। না, নিচেরটা, আপনার কোলের ওপর। হৈমন্তী কোল থেকে বইটা তুলে নিল। এ রুম ফর 2। নামটা দেখল হৈমন্তী, মুখে কিছু বলল না, বেছে রাখা বইয়ের মধ্যে রাখল। সন্ধে গাঢ় হয়েছে, অবনী ঘড়ি দেখল, 6:45। হৈমন্তী সময় জিজ্ঞেস করল, সময় বলল অবনী। তারপর চুপচাপ, যেন এখানে কাজ হঠাৎ সব ফুরিয়ে গেছে। নীরবে বসে হৈমন্তী তার ব্যাগের মধ্যে বইগুলো ভরতে লাগল। অবনী চুপচাপ। ঘরের বাতিটা সামান্য মৃদু হয়ে আবার জোর হয়ে উঠল। বাইরে বাতাসের শব্দ প্রখর হলে শোনা যাচ্ছিল। চলুন উঠি, হৈমন্তী বলল। চলুন, একটু দাঁড়ান, জুতোটা পায়ে গলিয়ে আসি। অবনী উঠল, উঠে পাশের ঘরে চলে গেল। হৈমন্তী ব্যাগের মুখ বন্ধ করল, মুখ মুছল রুমালে, 2 হাতে কপালের চুলগুলো সামান্য ঠিক করল। বসে থাকতে ভালো লাগছিল না, উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে পায়চারি করল সামান্য। দেওয়ালে টাঙানো অবনীর তরুণ বয়সের ছবিটা দেখল। খুব নিরীহ আর ভীতু ভীতু দেখায়, এখানকার চেহারার সঙ্গে বেশ তফাৎ। অবনী কখনো নিজের পারিবারিক কথা বলে না কেন? হৈমন্তী প্রায় সবই বলেছে, মা, মামা, দাদা, বৌদি, গগনের কথা। অবনীর যেন এসব পারিবারিক কথায় আগ্রহ নেই। হৈমন্তী জানলার দিকে সরে গেল। বাইরে অন্ধকারে হিমের সঙ্গে ধোঁয়া জমেছে সামান্য। কাছে স্টেশন, ইঞ্জিনের ধোঁয়া এ সময় একটু জমে থাকে এখানে। উত্তরের বাতাস সনসন করে বইল। এই ঠান্ডায় এবং বাতাসে অবনী গুরুডিয়ায় যাবে, আবার আসবে ভেবে যেন হৈমন্তী কিছুটা সংকোচ অনুভব করল। আজ তার কিরকম যেন লাগছে।
অবনীর বাড়িতে সে একটু দেরি করেই এলো। কেন এলো? একবার এমন কথাও মনে হয়েছিল আসবে না। আজ অকারণে তার কোথাও যেন কিছুটা দ্বিধা এবং সংকোচ জাগছিল। সেই তখন থেকে লাট্ঠায় আসবার সময় বাসে ওঠা থেকে এবং বাসে আস্তে আস্তে বাজারে নেমে, বাজারে সে ইচ্ছে করেই আগেভাগে নেমে সময় কাটাচ্ছিল এবং মন স্থির করে নিচ্ছিল। বাজার থেকে হাঁটতে হাঁটতে আসার সময় প্রায়ই তার ওই বিশ্রী চিন্তাটা কাঁটার মতন ফুটছিল। সুরেশ্বরের ঈর্ষা ও সন্দেহ এবং অবনীর মুখ মনে ভাসছিল। এ বড় অদ্ভুত চিন্তা, যেন একের সঙ্গে অন্যটা জড়ানো। যদিও এই ঈর্ষা ও সন্দেহ অসম্ভব, হৈমন্তী বিশ্বাস করে না, তবু অবনী সম্পর্কে তার এ ধরনের কোনো ভাবনা সজ্ঞানে হয়নি এ যাবৎ। এখন হচ্ছে, যদিও সেটা প্রায় কিছুই নয়, তবু ভাবনাটাই কেমন অকারণে তাকে সংকুচিত করছিল। শেষ পর্যন্ত হৈমন্তী চলে এলো, কিন্তু অবনীর সামনে মাঝে মাঝে অস্বস্তি বোধ করছে যে তাতে সন্দেহ নেই। এরকম কেন হবে সে বুঝতে পারছিল না। আজ সে অবনীর সামনে হয়তো কিছু এলোমেলো কথা বলেছে, হয়তো অন্য দিনের মতন সপ্রতিভ হতে পারেনি, যদিও তার চেষ্টা করেছিল। এমনকি হৈমন্তী যেন গোপনে সুরেশ্বরের প্রতি তার মনের বিরূপতাও আজ কিছু প্রকাশ করে ফেলেছে। অবনী বোধহয় কিছু বুঝতে পারেনি, কিংবা পেরেছে হয়তো, কে জানে। অবনী এলো। চলুন, আমার হয়ে গেছে। হৈমন্তী পিছু ফিরে তাকালো। গলার পাশ দিয়ে মোটা একটা মাফলার ঝুলছে অবনীর, হাতে টর্চ। দুপলক তাকিয়ে থাকলো হৈমন্তী। গরম আর কিছু গায়ে দেবেন না? না, আর দরকার হবে না। ঠান্ডা লেগে যাবে? লাগবে না। হৈমন্তী এগিয়ে এসে সোফার ওপর থেকে তার লম্বা গরম কোটটা তুলে নিয়ে গায়ে দিল। গাড়িতে ওঠার সময় হৈমন্তী বলল, গাড়ি যদি ধীরে চালান তবে সামনে বসি। বসুন। হৈমন্তী গাড়িতে উঠল। হালে জিপ গাড়িটার কিছু সংস্কার সাধন করা হয়েছে। আগে মাথায় ছিল ক্যানভাস, এখন অ্যালুমিনিয়াম শিট দিয়ে মাথা ঢাকা হয়েছে। পেছনটা ঢেকে দিয়ে গায়ে নতুন ক্যানভাস জড়ানোও হয়েছে সদ্য। এসব অবনীর সুবিধে মতন সে করিয়ে নিয়েছে, নয়তো এই সর্বদিক খোলা গাড়ি নিয়ে ছোটাছুটি করতে তার অসুবিধে হচ্ছিল। দরকারি জিনিস, কাগজপত্র নষ্ট হচ্ছিল পথে। হৈমন্তী আজ পিছনে বসল না। পিছনে বসলে কথাবার্তা বলতে, গল্প করতে বড় অসুবিধে হয়। একজনের ঘাড়ের দিকে মুখ করে সারাক্ষণ বসে থাকা বা কথা বলা বড় বিশ্রী। মুখ দেখা যায় না, জোরে জোরে চেঁচিয়ে কথা বলতে হয়। তাছাড়া বাইরের এই বাতাসের ঝাঁপটা পেছনে বেশি লাগে। সামনে বসলে কাচের আড়াল পাওয়া যায়, গায়ের পাশ দিয়ে বাতাস কাটিয়ে নেওয়া চলে। গাড়িতে স্টার্ট দিয়ে বেরিয়ে রাস্তায় আসতে চোখে পড়ল আকাশে বাঁকা চাঁদ উঠে আছে। বাজার পর্যন্ত বড় একটা কথা হলো না, সাধারণ কিছু বাক্য বিনিময়। বাজার পেরিয়ে থানার দিকে পিচের রাস্তাটা ধরতেই আশেপাশে বাড়িঘরের আলো কমে এলো। তারপর থানা পেরুতেই সব যেন দপ করে নিভে গেল এবং লোকালয়ে অদৃশ্য হলো। অবনী বেশ ধীরে গাড়ি চালাচ্ছিল। ঘরে বসে হৈমন্তীর যদি কোনো অস্বচ্ছন্দ বোধ হয়ে থাকে, বাইরে পথে এসে এবং অন্ধকারে তা হচ্ছিল না, বরং তার ভালো লাগছিল। শীত অনুভব করলেও কয়েক প্রস্থ পোশাকের দরুন সে কাঁপছিল না বা বাতাসের ঝাঁপটা গায়ে লাগতে দিচ্ছিল না, অথচ হাতের আঙুল, নাক, কান ঠান্ডা হয়ে এসেছিল। অবনী যেন কিছু বলতে যাচ্ছিল, হৈমন্তী তার আগেই বলল, গগন এলে একটু বেড়াবার ইচ্ছে আছে। চারিদিকেই শুনি বেড়াবার নানা জায়গা, একদিন টাউনে যাব। যাননি এখনো? একদিন দুপুরে গিয়েছিলাম, বিকেলেই ফিরতে হলো। চলুন একদিন। গগন আসুক, এলে আর একবার হবে। তবে পরশু যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে পারি। পরশুদিন আমায় একবার যেতে হবে, কাজ আছে। কখন যাবেন? বেলা 10টা নাগাদ। না, আমার যাওয়া হবে না। কেন? হৈমন্তী কি একটু ভাবল, বলল, ওপরওয়ালার হুকুম নেই, বলে হাসবার চেষ্টা করল। অবনী মুখ ঘুরিয়ে দেখল। তারা যেভাবে, যে স্বরে ওপরওয়ালা শব্দটা বলে, হৈমন্তী ঠিক সেইভাবে বলল। অনুকরণে ভুল হয়নি, কিন্তু এ ধরনের অনুকরণে যা থাকার কথা নয়, হৈমন্তীর বলার মধ্যে তা ছিল। অবনী হেসে বলল, আপনার আবার ওপরওয়ালা কোথায়, সুরেশ্বর? হৈমন্তী হাসল না। বেলা 1টা পর্যন্ত আমার হাসপাতাল,
তার এদিক ওদিক করা যাবে না। ভীষণ কড়া নিয়ম তো। এই নিয়মটা অবশ্য আমার। ওরা আরও বেশি সময় থাকতে বলে, দিন দুপুর সন্ধে, আমি রাজি না। তাই নিয়ে গোলমাল চলছে। গোলমাল? অবনী মুখে হাসছিল, কিন্তু মনে মনে বুঝতে পারছিল কোথাও একটা মনান্তর চলছে বোধহয়। হৈমন্তী মাথা নাড়ল, বলল, সেই রকম। গাড়ি দেখতে দেখতে অনেকটা চলে এসেছে। স্টেশনে আসার শেষ বাসটা পাশ কাটিয়ে চলে গেছে। দুপাশে উঁচু নিচু মাঠ আর গাছপালা। অন্ধকারে খুব ফিকে চাঁদের আলো জড়ানো মাঠময় বাতাস ছুটছিল। শীত যেন আরও ঘন হয়ে এসেছে এখানে। অবনী গাড়ি চালাতে চালাতেই একটা সিগারেট ধরিয়ে নিল। বলল, আপনার ওপরওয়ালা কিন্তু সবসময় আপনার সুখ্যাতি করেন। করেন? সেদিন আমার কাছে প্রচণ্ড সুখ্যাতি করছিলেন। কি হিসেবে? ডাক্তার হিসেবে তো? হ্যাঁ, আর কিসের করবেন? ডাক্তার হিসেবেই আমার যেটুকু দাম। হৈমন্তী হঠাৎ বলে ফেলল, বলে চুপ করে গেল। অবনী এবার আর মুখ ফেরালো না। সে অনুভব করতে পারল হৈমন্তীর কোথাও যেন একটা ক্ষোভ জমে জমে ভারী হয়ে গেছে। আগে বোঝা যেত না, পরে অল্প অল্প বোঝা যাচ্ছিল। এখন তা আরও স্পষ্ট, প্রকাশ্য। সুরেশ্বরের সঙ্গে হৈমন্তীর ঠিক কোথায় যে মনোমালিন্য ঘটতে পারে, অবনী তা অনুমান করে আজকাল। কিন্তু সে বুঝতে পারে না, স্বেচ্ছায় যে কলকাতা থেকে নির্বাসন নিয়ে এই বন জঙ্গলের দেশে চলে এসেছে, তার মধ্যে হটকারিতা বেশি, নাকি অনুরাগ অথবা আদর্শ? আদর্শ নয়, কেননা এই কমাসের পরিচয়ে অবনী নিঃসন্দেহে বুঝতে পেরেছে অন্ধ আশ্রমের আদর্শ বা আকর্ষণ হৈমন্তীর নেই। আদর্শ যখন নেই, তখন অনুরাগ ভিন্ন আর কিছু থাকে না। সুরেশ্বরের প্রতি অনুরাগ বশেই হৈমন্তী সব ছেড়ে এসেছে। এই অনুরাগ কি এখানে এসে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে? কেন? হৈমন্তী কি আশা নিয়ে এসেছিল? কোথায় সে ব্যর্থ হলো? তার আশাভঙ্গের যথার্থ কারণ কি? হৈমন্তী কি তার দিল্লির বান্ধবীর মতন হতে পারলে সুখী হতো? অবনী লাঠার মোড় সামনে দেখতে পেল। বলল, গুরুডিয়ায় যাবেন না বেড়াবেন একটু? বেড়াই। শীত করছে না? না, তেমন নয়। আর একটু সরে বসুন, বাতাস লাগবে না। হৈমন্তী আরও একটু অবনীর দিকে সরে বসল। অবনী সামনে তাকিয়ে খুব আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলো, যেন এই পথে নির্জনে প্রান্তর আর অতি ম্লান ঈষৎ নক্ষত্রের আলোর মধ্যে তারা দুজনে ঘনিষ্ঠ ও অন্যমনস্কভাবে পায়চারি করে বেড়াচ্ছে। বড়দিনের ছুটির সময় সময় গগন এলো। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীত প্রচণ্ড হয়ে উঠেছিল। সেই শীতের আঁচড় প্রত্যহ যেন আরও ধারালো তীক্ষ্ণ হচ্ছিল। গুরুডিয়ায় পা দিয়েই গগন বলল, আরে বাপস, বরফ টরফ পড়বে নাকি রে এখানে? হৈমন্তী হেসে জবাব দিল, থাকছিস তো, পড়লে দেখতে পাবি। গগনকে দেখলেই হৈমন্তীর সঙ্গে তার রক্তের সম্পর্কটা অনুমান করা যায়। দুজনের মুখের আদল প্রায় এক। চোখ মুখ কপালের সাদৃশ্য সহজেই চোখে পড়ে। তবু পুরুষ বলে গগনের কিছু বৈশিষ্ট্য আছে, সব যেন ছিমছাম কাটা কাটা। তার নাক হৈমন্তীর তুলনায় শক্ত এবং উঁচু, ঠোঁট কিছুটা পুরু ও বড়, চিবুকেরও সামান্য পার্থক্য আছে। গগনের গায়ের রং ফর্সা, তবে মেয়ে বলে হৈমন্তীর গায়ের রঙের যে মসৃণতা এবং কোমলতা আছে, গগনের তা নেই। সুশ্রী সপ্রতিভ হাসিখুশি মেজাজের ছেলে গগন, বয়সে হৈমন্তীর চেয়ে বছর চারেকের ছোট। দিদির সঙ্গে তার সম্পর্কটা বরাবরই সঙ্গী এবং বন্ধুর মতন। বড় ভাই হৈমন্তীরও বড়, সেই দাদার সঙ্গে এই দুই ভাই বোনের সম্পর্ক না থাকার মতন। চা বাগানের সেই সাহেব দাদা আর তার সিকি মেম সাহেব বউ, তাদের আত্মীয় এই মৌখিক পরিচয়টুকু ছাড়া আর কিছুই নেই বলা যায়। যোগাযোগ দেখা সাক্ষাৎও নেই। এমনকি মার সঙ্গে চিঠিপত্রেও দাদা যেটুকু সম্পর্ক বজায় রাখত একসময়, আজকাল তাও রাখে না। দাদার সঙ্গে তাদের দুজনের বয়সের যথেষ্ট পার্থক্য ছিল। বাবা বেঁচে থাকতেই দাদা দূরে দূরে সরে যায়। তারপর বিয়ে করে। বিয়েটা সে নিজের খেয়াল খুশিতে করেছিল। সংসারের বা মার মতামত নেয়নি, গ্রাহ্যও করেনি। তখন থেকে দুপক্ষের মধ্যে সম্পর্কে বড় রকমের ফাটল ধরে যায়। হৈমন্তীর অসুখের সময় দাদার ব্যবহার দেখে এরা বুঝে নিয়েছিল
ও পক্ষ কোনোভাবেই আর এদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। দায় দায়িত্ব অস্বীকার করতেও ওদের বাধছে না। তখন থেকেই যোগাযোগ ভেঙে গেছে। মা ও মামা বছরে একটি দুটি সাধারণ চিঠি লেখে মাত্র, দাদাও সেই রকম জবাব দেয়। কাজেই পারিবারিক ও সাংসারিক সম্পর্ক যা, তা এই দুই ভাই বোনেই গড়ে উঠেছে বরাবর। দাদার কথা তারা ভাবে না, ভাবতেও পারে না। গগন এসে গুরুডিয়ার অন্ধ আশ্রমেই উঠল। সুরেশ্বরের ইচ্ছে ছিল গগন তার কাছেই থাকবে, তার বাড়িতে। হৈমন্তীর তাতে তেমন আগ্রহ ছিল না। তার ইচ্ছে ছিল গগন তার ঘরের পাশাপাশি থাকে। হৈমন্তী আর মালিনীর ঘরের গায়ে গায়ে ছোট মতন একটা ঘর ছিল। নানান রকম অকাজের জিনিসপত্র জড়ো করা ছিল। গগন আসার আগে আগে এই ঘর পরিষ্কার করালো হৈমন্তী। একটা তক্তপোষের ব্যবস্থাও হলো। নিজের ঘর থেকে ক্যাম্বিসের হেলান দেওয়া নতুন চেয়ারটা গগনের জন্যে তার ঘরে এনে রাখল। ছোট একটা বেতের টেবিল জোগাড় করে আনলো মালিনী। মোটামুটি বেশ মানিয়ে গেল ঘরটা। সুরেশ্বর ঘরের ব্যবস্থা দেখতে এসেছিল সকালে। দেখে শুনে বলল, বাহ, বেশ হয়েছে। বিকেলে সুরেশ্বর আর হৈমন্তী দুজনেই স্টেশনে গেল গগনকে আনতে। শীতের সন্ধে দেখতে দেখতে ঘুটঘুটে হয়ে এসেছিল। সেই অন্ধকারে আর শীতে বাসে করে ওরা গুরুডিয়া এলো। গগনকে তার ঘরে পৌঁছে দিয়ে সুরেশ্বর সামান্য বসে চলে গেল। ততক্ষণে রাত হয়ে আসছে, শীতও পড়ছে। শীতের প্রকোপ দেখে গগন বলল, আরে বাপস, বরফ টরফ পড়ে নাকি রে এখানে? ভাইয়ের বিছানাপত্র পেতে দিতে দিতে হৈমন্তী হেসে জবাব দিল, থাকছিস তো, পড়লে দেখতে পাবি। দু চারটে সাধারণ ঘরোয়া কথার পর গগন বলল, সুরেশদা তখন কি যেন বলছিল রে? কিছু না, ওর বাড়িতে থাকার কথা বলছিল প্রথমে, আমি না করে দিয়েছিলাম। ওর বাড়িটা কীরকম? এই রকমই প্রায়, মাটির গাঁথনি, খান দুয়েক ঘর আছে, কাল দেখিস। কিছু মনে করল না তো? মনে করার কি আছে? আমার বাড়ির লোক এসে আমার কাছে উঠবে না তো তার কাছে উঠবে? গগন বিছানার কাছে ক্যাম্বিসের হেলানোর চেয়ারটায় বসেছিল। গাড়িতে উঠেছে বেলা 10টা নাগাদ। একটু ভিড় ছিল আজ। ট্রেনের ধকলে সামান্য ক্লান্ত হয়তো, কিংবা কলকাতা শহরে হইহট্টগোল কলরব আলো থেকে হঠাৎ এই নির্জন নিস্তব্ধ অন্ধকার জঙ্গলের মধ্যে এসে পড়েছে বলে অনভ্যস্ত অজানা অচেনা পরিবেশে নিজেকে এখনও তেমন সইয়ে নিতে না পারার জন্য মাঝে মাঝে অন্যমনস্ক ও ম্লান হয়ে পড়ছিল। বিছানার ওপর একটা রাগ পেতে বিছানা ঢাকা দিয়ে হৈমন্তী অন্য রাগটা পাট করে পায়ের কাছে রাখল। বলল, তোর বিছানায় রাগ ঢাকা দিয়ে রাখলাম, বিছানা গরম থাকবে, পায়ের কাছে আর একটা থাকলো। গগন তাকিয়ে বিছানা দেখল, অন্যমনস্কভাবে ঘরের চারপাশে তাকালো, হাই তুলল। হৈমন্তী বিছানার পাশে বসে, ঘরের জানলা বন্ধ, দরজা প্রায় ভেজানো। গগন হঠাৎ বলল, এই ঠান্ডায় তোর কষ্ট হয় না? এক একদিন একটু হচ্ছে, রাত্রের দিকে, দিনের বেলায় হয় না। দিনের বেলাটা খুব চমৎকার। তোর শরীর খারাপ হবে না তো? গগনের গলায় চাপা উদ্বেগ ছিল। হৈমন্তী মাথা নাড়ল, না, আমি তো সাবধানেই থাকি। গগন এবার সিগারেট বের করে ধরালো, ধোঁয়া টানল খানিক, তারপর বলল, মা আমায় অনেক কিছু বলে দিয়েছে বুঝলি, মামাও। কি বলেছে? সে অনেক কথা, আমায় আবার পয়েন্ট 1-2 করে সাজিয়ে মনে করে নিতে হবে। গগন হাসল, পরে বলবো। হৈমন্তী ভাইয়ের চোখের দিকে তাকিয়েছিল। সে মোটামুটি জানে মা কি বলেছে, কি বলতে পারে, কেনই বা গগন এখানে এসেছে। শুধু যে বেড়াবার উদ্দেশ্যেই গগন এসেছে তা তো নয়। হৈমন্তী বলল, তুই আমার সঙ্গে কথা না বলে কিছু বলবি না কাউকে। গগন কথার ধরন থেকে বুঝতে পারল দিদি কি বলতে চাইছে, তবু যেন বোঝেনি এমনভাবে অন্যদিকে তাকিয়ে থাকল। সামান্য চুপচাপ গগন আলোর দিকে ধোঁয়ার একটা রিং ছুঁড়ে দেবার চেষ্টা করল, পারল না। পরে বলল, সুরেশদাকে অনেক দিন পরে দেখলাম, সেই সেবারে কলকাতায় গিয়েছিল, আর এই বছর 2-2.5 প্রায় হবে। শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালোই আছে। মাছ মাংস খায় না ছেড়ে দিয়েছে? মাংস এখানে হয় না। বলিস কি? পয়সায় কুলোয় না। মাছ টাছ পাবি মাঝে মাঝে, নদী টদি থেকে ধরে আনা চুনো মাছ, স্বাদ আছে। বলিস কি? আগে তো বলিসনি।
বলেছিলাম, ভুলে গিয়েছিস। হৈমন্তী হাসল। কথাটা হৈমন্তী বাস্তবিকই বলেছিল কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। হয়তো বলেনি। সে নিজেও মাংস খায় না, খেতে ভালো লাগে না, কলকাতায় থাকতে ছেড়ে দিয়েছে। ভাইকে সান্ত্বনা দেবার জন্যই যেন হেসে হেসে হৈমন্তী বলল, তোর ঘাবড়াবার কোনো কারণ নেই গগন। মাংস খেতে চাস, ব্যবস্থা করে দেব। ডিম খাবি, নদীর মাছ খাবি, শাক সবজি টাটকা সব এখানকার বাগানের। 7 দিনে ফুলে যাবি। তুই কিন্তু ফুলিসনি। গগন হাসল। বলিস না, কলকাতার জামা এখন আমার গায়ে আঁট আঁট লাগে। মনে তো হয় না, তবে তোর শরীর খারাপও হয়নি। রংটা কেমন পুড়ে গেছে। শীতে এখানে ভীষণ টান ধরে, আর রোদ, সকালে দেখবি কি তেজ রোদের। গগন হৈমন্তীর চোখ মুখ এতক্ষণ লক্ষ্য করে করে একটা কিছু সন্দেহ করছিল। এবার বলল, এত ভালো জায়গা, কমাস ধরে রয়েছিস, কিন্তু যতটা ভালো দেখানো দরকার ততটা ভালো তোকে দেখাচ্ছে না। কলকাতায় পুজোর সময় যা দেখেছি তার চেয়ে ভালো না, বরং তোর মুখে। কথা শেষ করল না গগন। হৈমন্তী ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক। তার মুখের ভাব হঠাৎ মলিন হয়ে এলো, যেন সে এখন আর কিছু গোপন রাখতে চাইছে না বা পারছে না। চোখের দৃষ্টিতে এই ভাবটা ফুটে ওঠার পর হৈমন্তী হয়তো সচেতন হয়েছিল, হয়ে সে যথাসম্ভব নিজেকে সংযত করতে চাইল। এমন সময় বাইরে মালিনীর গলা শোনা গেল। হৈমন্তী সাড়া দিল। মালিনী ঘরে এলো, হাতে একটা কাঠের বড় পিঁড়ি, তার উপর মাটির ছোট উনুন, ছোটদের খেলাঘরের উনুনের মতন। কাঠ কয়লার আগুন করে এনেছে। উনুনটা নামিয়ে রেখে মালিনী হৈমন্তীর দিকে তাকালো। গরম জল দেব কলঘরে? হৈমন্তী একটু অবাক হয়েছিল। ঘরে এই আগুন দেবার জন্যে বা গরম জল করার জন্যে সে মালিনীকে বলেনি, নিজে বুদ্ধি খাটিয়েই মালিনী করেছে। খুশি হয়ে হৈমন্তী বলল, গরম জলও করেছ? বাহ, মালিনী বড় গুণের মেয়ে, বলে ভাইয়ের মুখের দিকে হেসে তাকালো। মালিনী অপ্রস্তুত বোধ করল সামান্য, নিচু গলায় বলল, দাদা যাবার সময় আমায় বলে গিয়েছিলেন। এই আতিথ্য পালনের ব্যবস্থাগুলো তবে সুরেশ্বরের নির্দেশে হচ্ছে। হৈমন্তী কিছু বলল না। মালিনী সামান্য দাঁড়িয়ে থেকে চলে গেল। গগন বলল, তাহলে জামা কাপড় ছেড়ে বেলি, কি বল? হ্যাঁ, জামা কাপড় ছেড়ে তুই আয়, কলঘরে জল দিতে বলছি। হৈমন্তী কেমন অন্যমনস্ক গলায় বলল, বলে ঘর ছেড়ে চলে গেল। রাত্রে খাওয়া দাওয়া সেরে ভাই বোনে গল্প হচ্ছিল। গগন বিছানার ওপর একটা রাগ চাপিয়ে বসে, হৈমন্তী শালমুড়ি দিয়ে ক্যাম্বিসের চেয়ারে বসে। পায়ে ঠান্ডা লাগার ভয়ে মোজা পড়েছে। দুজনের সামনে কাঠের তক্তার ওপর সেই কাঠকয়লার উনুন, তার আঁচ নিভে এসেছে প্রায়। কলকাতার বাড়ির কথা, মা আর মামার কথা, চেনা জানা কারো কারো কথার পর প্রসঙ্গটা শেষাবধি ফুরিয়ে গেলে দুজনেই থেমে গেল। অল্প সময় চুপচাপ। তারপর গগন বলল, তোদের সেই ইঞ্জিনিয়ার ভদ্রলোকের খবর কি? কে, অবনীবাবু? হ্যাঁ, আছেন। পাটনায় যাবার কথা ছিল, অফিসের কাজে গিয়েছিলেন জানি, ফিরে আসার কথা। এ কদিন আর স্টেশনে যেতে পারিনি। তুই কি স্টেশনে যাস নাকি? যাই, মাঝে মাঝে যাই। এখানে মুখ বুজে থাকা, কথা বলার মতন মানুষ নেই একটা। কথা বলতে হলে ওই মালিনী, কত আর পারা যায়? সুরেশদা? ওসব বড় বড় মানুষ, ওদের কথা আলাদা। গল্পগুজব করে সময় নষ্ট করার অবসর নেই। হৈমন্তী প্রসঙ্গটা অন্যভাবে এড়িয়ে যাবার চেষ্টা করলেও তার কথার স্বরে নৈরাশ্য ও চাপা বিরক্তি ছিল। গগন নির্বোধ নয়, তার কানে হৈমন্তীর মনের বিরূপতা ধরা পড়ল। হৈমন্তীর চোখ লক্ষ্য করল গগন, পরে বলল, তোকে তো তেমন খুশি মনে হচ্ছে না। হৈমন্তী ভাইয়ের দিকে তাকালো না, নিচু মুখে শালের পাড় খুঁটতে লাগলো। বলল, অখুশির কি বুঝলি? গগন সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। হাত দুটো উনুনের আঁচে দেবার জন্য ঝুঁকে বসল। তাত নেবার চেষ্টা করল। আগুন নিভে গেছে, সামান্য একটু তাত, ঠিক মতন অনুভবও করা যায় না। আমি তো এই ব্যাপারটা সেটেল করতে এসেছি, গগন ধীরে ধীরে বলল। মার পক্ষে এরকমভাবে বসে থাকা আর সম্ভব নয়। অনেক বয়স হয়ে গেছে, শরীর খারাপ, আজকাল সব সময় দুশ্চিন্তা করে। মামা বুড়ো মানুষ, সারাটা জীবন আমাদের নিয়ে থাকলো। মামাও এখন আর শুনতে চায় না।
কে কবে চোখ বুঝবে সেই ভাবনায় পড়েছে আজকাল। দায়িত্বটুকু সেরে ফেলতে চায়। হৈমন্তী কোনো কথা বলল না, হেঁট মুখেই বসে থাকল। গগন অপেক্ষা করল সামান্য, তারপর আবার বলল, দাদার ব্যাপারের পর মার নানান রকম ভয়, মামারও। দাদাকে আমরা বাদ দিয়েছি অনেক কাল, দাদাও দিয়েছে। তুইও যদি। কেন, তুই তো আছিস। হৈমন্তী এবার মুখ খুলল, যেন সে আপ্রাণ চেষ্টা করল গগনের কথার সমস্ত গাম্ভীর্য সামান্য হালকা করে আবহাওয়াটা নরম করার। আমার কথা ছাড়, আমি তো তোর ছোট। ইস, তুই এখনো কচি খোকা। হৈমন্তী হাসবার চেষ্টা করল। গগন হেসে জবাব দিল, আমার এখনো ম্যাচিউরিটি হয়নি। 30-31 বছর বয়সে আজকাল ছেলেরা বিয়ে ফিয়ে করে না। দাঁড়া, ওয়েট কর, আগে কেরিয়ারটা তৈরি করে নি, তারপর কি আর বসে থাকবো? তোর সেই সাঁতার কাটা মেয়ে বন্ধুর খবর কি? হৈমন্তী রগড় করে জানতে চাইল। আরে বাস, তার তো সাংঘাতিক বিয়ে হয়ে গেছে, জানিস না? ফরেন সার্ভিসের এক ছোকরার সঙ্গে, বিগ ফ্যামিলি। বুঝলি দিদি, আমি আগে থেকেই বাইলাইনে চলে গিয়েছিলাম, ওসব বিগ ব্যাপারে থাকতে নেই। এখন একটা স্টেনোটাইপিস্ট মেয়ের সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছি, নবনীর বোন। তুই দেখেছিস, নামটা বলবো? গগন চোখ মুখ ফুলিয়ে হাসছিল। হৈমন্তী হাসতে হাসতে ডান হাত তুলে চড় মারার ভঙ্গি করল। তোর গালে ঠাস করে এক চড় মারব, বড্ড পেকে গিয়েছিস পাজি। পাকা পাকে কিছু নেই, প্রেম ফ্রেম না থাকলে এই বয়সটার লাইফ থাকে না। কমলাকে আমার পাশে দেখলেই বুঝতে পারবি তার পাশে আমার লাইফ ফোর্স কত বেড়ে যায়। হৈমন্তী খিলখিল করে হেসে উঠল। এমন হাসি সে এখানে কোনোদিন হাসতে পারেনি। কলকাতায় হাসতে পারত, এখানে তার পারিবারিক সম্পর্ক কোথাও নেই। এমন কেউ নেই যার সঙ্গে তার এমন মোহমধুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে। কলকাতায় মা ছিল, মামা ছিল, গগন ছিল, দু একজন বন্ধু ছিল। কলকাতায় সে সংসারের একজন মানুষ, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তায়, স্নেহ, বন্ধুত্বে অন্যের সঙ্গে জড়িত। এখানে সে সকলের থেকে বিচ্ছিন্ন। আশ্রমের মানুষের কাছে সে ডাক্তার, বড়জোর মালিনীর হেমদি। কর্তব্য পালন ছাড়া আর কোনো সম্পর্ক নেই অন্যের সঙ্গে। স্বাভাবিক জীবনের এই আনন্দ ও সুখটুকু সে বঞ্চিত হবে এমন কথা আগে ভাবেনি। এখন বুঝতে পারে হৈমন্তীর কলকাতার জীবনটা ছিল ঘরোয়া, সংসারের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, ডাক্তারিটা তার পোশাকি জীবন ছিল। বাইরে কাজের সময়টুকু এই পোশাকি জীবনে সে কাটাতে পারত, তাতে অস্বস্তি হতো না, কষ্টও হতো না। কিন্তু এখানে যা হয়েছে তা উল্টো। পোশাকি জীবনটাই তার বড় হয়ে উঠেছে, পারিবারিক জীবনের স্বাদ কোথাও নেই। হাসি থেমে গিয়েছিল হৈমন্তীর, অন্যমনস্ক হয়ে পড়েছিল। শীতের কনকনানি গায়ে লাগলো, শিউরে ওঠার মতো কাঁপল একটু। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজল। বা হাতে বাঁধা ঘড়ি দেখে নিয়ে হৈমন্তী এবার নড়ে চড়ে উঠল। 10টা বাজল, নে আর রাত করিস না, শুয়ে পড়। বলতে বলতে হৈমন্তী উঠে দাঁড়ালো। তুই তো কিছু বললি না, গগন শুধল। তোর কথা আগে শুনি। মা মামা কী সব বলে দিয়েছে তোকে মনে করে রাখ, কাল বলিস। সে আমি সুরেশদাকে বলবো। না, আগে আমায় বলবি। সুরেশদাকেই বলার জন্য বলেছে, বলুক। আমার ব্যাপারে যা বলার আমায় আগে না জানিয়ে তুই কাউকে বলবি না। মা মামা তোকে এখানে কারোর কাছে হাত জোর করতে পাঠায়নি। হাত জোর করার ব্যাপারই নয়। না হলেই ভালো, নে শুয়ে পড়, দরজাটা বন্ধ করে দে। হৈমন্তী দরজার দিকে পা বাড়ালো। বিছানা ছেড়ে উঠতে উঠতে গগন হেসে বলল, সুরেশদার কাছে তুই আমায় এই জন্যেই থাকতে দিলি না নাকি রে? কথাটার স্পষ্ট কোনো জবাব দিল না হৈমন্তী। বলল, তোর সঙ্গে কথা বলতে গল্প করতে আমায় ও বাড়ি ছুটতে হবে নাকি? ও বাড়িতে আমি বড় যাই না। আমার কাছে না থাকলে তোকে পাবো কি করে সব সময়? নে দরজা বন্ধ করে দে। অনেক রাত পর্যন্ত হৈমন্তীর ঘুম এলো না। গলা পর্যন্ত লেপ টেনে শুয়ে থেকে থেকে সে কখনো চোখ খুলে নিবিড় অন্ধকার দেখছিল, কখনো চোখের পাতা বুজে ঘরের মধ্যে সঞ্চিত মাঝরাতের শীতে অস্বস্তি বোধ করছিল। তার কপাল ঠান্ডা, নাকের ডগাও তেমন গরম নয়, নিঃশ্বাসও ভারী হয়ে উঠেছে। এই শীত তাকে নিদ্রাহীন করছিল কিনা বলা যায় না, তবে শীতের প্রতি তার তেমন মনোযোগ ছিল না। সে অন্য চিন্তা করছিল। চিন্তা থেকে যখন মন সরে যাচ্ছিল,
শীতের স্পর্শে সামান্য অস্বস্তি বোধ করছিল। চিন্তা এবং উদ্বেগেই তার ঘুম আসছিল না। গগন এসেছে। কি উদ্দেশ্য নিয়ে এসেছে হৈমন্তী জানে। সুরেশ্বর এবং গগনের মধ্যে কাল পরশু বা 2-1 দিনের মধ্যে যে কথাবার্তা হবে, হৈমন্তী তা অনুমান করে নিচ্ছিল এবং ভাবছিল। সুরেশ্বরের মনোভাব সম্পর্কে হৈমন্তীর নতুন করে আর বেশি কিছু জানার নেই। এই কমাসে ক্রমশ তা জানা হয়ে গেছে। এখন হৈমন্তী প্রায় নিশ্চিত রূপে বলতে পারে সুরেশ্বর গগনকে নিরাশ করবে। গগন তা জানে, কিংবা মনে মনে তার কিছুটা সন্দেহ দেখা দিলেও সে সুনিশ্চিত করে কিছু জানে না। মা আর মামাও এতটা বোঝেনি, জানতে পারেনি। হৈমন্তী কলকাতায় গিয়ে যে কদিন ছিল, মাকে মামাকে তার এই ব্যর্থতার বিষয় বুঝতে দেয়নি। কিন্তু এখন গগন এখানে আসার পর, সুরেশ্বরের সঙ্গে মুখোমুখি কথার পর, কারোর কিছু অজানা থাকবে না। গগনকে নিজের কাছে রাখার পিছনে হৈমন্তীর স্বার্থ ছিল। সে চায়নি গগন সর্বক্ষণ সুরেশ্বরের কাছে থাকে। সুরেশ্বরের হাতে গগনকে ছেড়ে দিলে সুরেশ্বর তাকে কি বোঝাতো, কি বলতো, কোন জাদুতে বশীভূত করত, কিছুই বোঝা যেত না। গগন সুরেশ্বরকে যথেষ্ট মান্য করে, পছন্দ করে, এমনকি শ্রদ্ধাও করে। সুরেশ্বর গগনকে বাল্যকাল থেকে দেখে আসছে। গগনের সঙ্গে তার সম্পর্ক সরল, স্নেহ প্রীতির, আত্মীয়তার মতনই। গগনের মতন সাদাসিধে সরল ছেলেকে অনায়াসে সুরেশ্বর গালভরা কথায়, মিষ্ট ব্যবহারে ভোলাতে তার মর্জি মতন চালিয়ে নিতে পারত। তাছাড়া গগন বড় বোকা। দিদির প্রতি তার অনুরাগ এত বেশি যে সে দিদির জন্য সুরেশ্বরের কাছে যে কোনো রকম দীনতা প্রকাশ করে ফেলতে পারে। তাদের সংসারের অনেক কথা আছে যা একান্তভাবেই তাদের কথা। দুর্বলতার মুহূর্তে গগন কি সেসব কথা সুরেশ্বরের কাছে না বলে থাকতে পারত? হৈমন্তী এসব চায়নি। সে চায় না তার মা, মামা বা ভাইয়ের কথাবার্তা থেকে সুরেশ্বর বুঝতে পারে তারা দীনতা প্রকাশ করছে। গগন এখানে ভিক্ষে চাইতে আসেনি। সুরেশ্বরের কাছে তারা কেউ আবেদন জানাচ্ছে না, ভিক্ষাও চাইছে না। তাদের সংসারের মর্যাদাটুকু হৈমন্তী নষ্ট হতে দিতে চায় না, সেই সঙ্গে নিজের মর্যাদাও। গগনকে নিজের কাছে রাখার বড় কারণ হৈমন্তী তাকে আগলে রাখবে। গগনকে সে এমন কিছু করতে বা বলতে দেবে না যাতে সুরেশ্বরের অহমিকাবোধ আরও স্ফীত হয়ে ওঠে। সংসারে এমন মানুষ আছে যারা এই অহমিকাকে সম্বল করে আত্মচরিতার্থতা লাভ করে, খুশি হয়। সুরেশ্বর সে জাতের মানুষ কিনা তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হৈমন্তীর নেই। কিন্তু তার বাড়ির লোকের আচরণে যদি কাতর আবেদন ও ভিক্ষার মনোভাব প্রকাশ পায়, সুরেশ্বরের অহমিকাবোধ তৃপ্ত হতে পারে। গগনকে হৈমন্তী তেমন কিছু করতে দেবে না, বরং যতটা সম্ভব গগনকে সে সুরেশ্বরের কাছ থেকে তফাৎ রাখার চেষ্টা করবে। প্রয়োজন হলে গগনকে সে তার পক্ষে টেনে এনে সুরেশ্বরের সঙ্গে লড়তেও রাজি। তবু এই মানুষটার কাছে আত্মসম্মান সে নষ্ট করবে না, কাউকে করতে দেবে না। সুরেশ্বরের সঙ্গে তার সম্পর্ক ইদানিং প্রায় এক ধরনের বিস্তৃত তিক্ততার মধ্যে এসে পড়েছে। সুরেশ্বর পরে আবার চেষ্টা করেছিল হৈমন্তী যেন দুবেলা হাসপাতাল খুলে রাখে তার সুবিধে মতন। হৈমন্তী দুবেলা হাসপাতালে আসতে রাজি হয়নি। তবে সে আজকাল বেলায় আরও 1 ঘন্টা বেশি থাকে। তাতে তার স্নান, খাওয়া দাওয়া, বিশ্রামের অসুবিধে হচ্ছে। তা ঘটুক, তবু নিজের জেদ থেকে হৈমন্তী নড়বে না। সুরেশ্বর হৈমন্তীর এই আচরণে ক্ষুব্ধ হয়েছে, হৈমন্তীর জন্য দুশ্চিন্তা জানিয়েছে, কিন্তু বিষয়টা নিয়ে কোনো পীড়াপিড়ি করেনি। সেদিন অবনীর সঙ্গে একটু রাত করে ফেরার সময় আশ্রমের বাইরের রাস্তায় সুরেশ্বরকে হৈমন্তী ঘুরে বেড়াতে দেখেছিল। অবনী দেখতে পায়নি। সুরেশ্বর ঠিক কেন যে অন্ধকার পথে ঘুরে বেড়াচ্ছিল হৈমন্তী জানে না। তবে তার সন্দেহ হয়েছিল মালিনীর কাছে হৈমন্তীর একলা স্টেশন যাবার কথা জানতে পেরে এবং সন্ধ্যের পরও হৈমন্তী না ফিরে আসার জন্যে বিরক্ত বা অসন্তুষ্ট হয়ে সুরেশ্বর ওইভাবে ঘুরে বেড়াচ্ছিল। সন্ধ্যের বাসে যখন ফেরেনি, তখন যে অবনীর গাড়িতে ফিরবে এ কথা জেনেও সুরেশ্বর কেন অধৈর্য হচ্ছিল? হয়তো সে কিছু দেখতে চাইছিল। যদি সুরেশ্বর মনে মনে কিছু দেখার আশা নিয়ে বাইরে অপেক্ষা করে থাকে সেদিন, তবে সে দেখেছে হৈমন্তী আর অবনী পাশাপাশি বসে রাত্রে আশ্রমে ফিরে আসছে। পরের দিনে প্রসঙ্গ নিয়ে কোনো কথা ওঠেনি। সুরেশ্বর আসেনি বা হৈমন্তীকে ডেকে পাঠায়নি। মালিনীকেও কিছু জিজ্ঞেস করেনি হৈমন্তী। হতে পারে
সুরেশ্বর সেদিন রাত্রে শীতের মধ্যে এমনিই ঘুরে বেড়াচ্ছিল, তার কোনো উদ্দেশ্য ছিল না। হৈমন্তীর ফেরা না ফেরার জন্য তার উদ্বেগ বা ব্যস্ততাও ছিল না। তবু সেদিন যা ঘটেছে তাতে হৈমন্তী কোথাও যেন খানিকটা তৃপ্তি অনুভব করেছে। কয়েকদিন পরে অন্য একরকম ঘটনা ঘটল। পাটনা যাবার আগে অবনী দেখা করতে এসেছিল। তখন অন্ধকার হয়ে আসছে। হৈমন্তী বিকেলে খানিকটা বেরিয়ে ঘরে ফিরেছে। অন্ধ আশ্রমের মাঠে গাড়ি দাঁড়ালো অবনীর। হৈমন্তী অবনীকে নিয়ে নিজের ঘরে চলে এলো। অনেকক্ষণ ছিল অবনী, গল্পগুজব করলো, চা খেলো, তারপর চলে গেল। সুরেশ্বরের সঙ্গে দেখা করার ইচ্ছে তার ছিল, কিন্তু গল্পগুজবের মধ্যে উঠি উঠি করেও আর ওঠা হয়নি। শেষ পর্যন্ত সুরেশ্বরের সঙ্গে তার দেখা হয়নি। পরের দিন বেলায় হাসপাতালের সামনে সুরেশ্বরের সঙ্গে হৈমন্তীর দেখা। সুরেশ্বর বলল, কাল অবনীবাবু এসেছিলেন? হ্যাঁ, পাটনায় যাচ্ছেন। পাটনা? কখন এলেন কখন গেলেন জানতেই পারলাম না। পাটনা যাবেন জানলে একটা কাজের ভার দিতাম। কখন যাবেন? আজ রাত্রিরের গাড়িতে। ও, দেখি। সুরেশ্বর যেন মনে মনে কিছু ভাবল, তারপর বলল, কাল একবার দেখা হলে ভালো হতো। হৈমন্তী পলকের জন্য সুরেশ্বরের মুখের দিকে তাকালো। তারপর একেবারে আচমকা কেমন যেন কোনো অদ্ভুত এক ইচ্ছার তাড়নায় বলে ফেলল, সময় পাননি, কথায় কথায় দেরি হয়ে গেল। সুরেশ্বর যে হৈমন্তীকে লক্ষ্য করছে হৈমন্তী না তাকিয়েও বুঝতে পারল। পরে সুরেশ্বর বলল, তাই হবে, সময় পাননি। কথাটা হৈমন্তীর কানে খুব শ্রুতিমধুর হয়নি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আজকের মতন নমস্কার।